একজন অসহায় পিতা কতটা অসহায় হলে নিজের স্নেহময় বৃক্ষ ছায়ার মতো যাকে আদর যত্ন করে বড় করেছেন, একটা সময় পরে তার সম্মুখে যেতে ভীষণ লজ্জা পান ওই দুর্ভাগা পিতা। আজ তেমনই একটা গল্প শ্রবণ করাবো আমি আজকে আপনাদের। নমস্কার এবং সালাম, আমি সৈকত। আবারও ফিরে এলাম আমি আপনাদের জন্য বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের আরও একটি রত্ন নিয়ে। আচ্ছা বলুন তো, বাংলা সাহিত্য বলতে সবার প্রথমে কার নাম মনে আসে? কিছু না ভেবে বলবেন কিন্তু। আসলে এই উত্তরটা আমাদের সবার কাছেই এক। তিনি আমাদের প্রাণের ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার লেখা ভারী মিষ্টি এবং কষ্টের গল্পটি আজ আমার তরফ থেকে আপনাদের জন্য। চলুন তাহলে শুরু করি আজকের আমার নিবেদন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প দেনা পাওনা। 5 ছেলের পর যখন এক কন্যা জন্মিল, তখন বাপমায় অনেক আদর করিয়া তাহার নাম রাখিল নিরুপমা। এই গোষ্ঠীতে এমন শৌখিন নাম ইতপূর্বে কখনো শোনা যায় নাই। প্রায় ঠাকুর দেবতাদের নামই প্রচলিত ছিল। গণেশ, কার্তিক, পার্বতী তাহার উদাহরণ। এখন নিরুপমার বিবাহের প্রস্তাব চলিতেছে। তাহার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন, কিন্তু পাত্র কিছুতেই মনের মতো হয় না। অবশেষে মস্ত এক রায়বাহাদুরের ঘরের একমাত্র ছেলেকে সন্ধান করিয়া বাহির করিয়াছেন। উক্ত রায়বাহাদুরের পৈতৃক বিষয় আশায় যদিও অনেক হ্রাস হইয়া আসিয়াছে, কিন্তু বনেদি ঘর বটে। বরপক্ষ হইতে 10,000 টাকা পণ এবং বহুল দান সামগ্রী চাহিয়া বসিল। রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করিয়া তাহাতেই সম্মত হইলেন। এমন পাত্র কোনো মতেই হাতছাড়া করা যায় না। কিছুতেই টাকা রোজগার আর হয় না। বাধা দিয়া বিক্রয় করিয়া অনেক চেষ্টাতেও 1,600 টাকা বাকি রহিল। এদিকে বিবাহের দিন নিকট হইয়া আসিয়াছে। অবশেষে বিবাহের দিন উপস্থিত হইল। নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা দিতে স্বীকার করিয়াছিল, কিন্তু সময়কালে সে উপস্থিত হইল না। বিবাহ সময় একটা তুমুল গোলযোগ বাঁধিয়া গেল। রামসুন্দর আমাদের রায়বাহাদুরের হাতে পায়ে ধরিয়া বলিলেন, শুভকার্য সম্পন্ন হইয়া যাক, আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দিব। রায়বাহাদুর বলিলেন, টাকা হাতে না পাইলে বর সবস্ত করা যাইবে না। এই দুর্ঘটনায় অন্তপুরে একটা কান্না পড়িয়া গেল। এই গুরুতর বিপদে যে মূল কারণ, সে চেলি পরিয়া, গহনা পরিয়া, কপালে চন্দন লেপিয়া চুপ করিয়া বসিয়া আছে। ভাবি শ্বশুরকুলের প্রতি যে তার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মিতেছে, তাহা বলা যায় না। ইতিমধ্যে একটা সুবিধা হইল। বর সহসা তাহার পিতৃদেবের অবদ্ধ হইয়া উঠিল। সে বাপকে বলিয়া বসিল, কেনা বেচা দরদামের কথা আমি বুঝি না। বিবাহ করিতে আসিয়াছি, বিবাহ করিয়া যাইব। বাপ যাহাকে দেখিল তাহাকেই বলিল, দেখেছেন মহাশয় আজকালকার ছেলেদের ব্যবহার? 2-1 প্রবীণ লোক ছিল, তাহারা বলিল, শাস্ত্রবিদ্যার নীতি শিক্ষায় একেবারেই নাই, কাজেই বর্তমান শিক্ষার বিষয় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করিয়া রায়বাহাদুর হতদম্য হইয়া বসিয়া রহিলেন। বিবাহ এক প্রকার বিষণ্ণ নিরানন্দভাবে সম্পন্ন হইয়া গেল। শ্বশুরবাড়ি যাইবার সময় নিরুপমাকে বুকে টানিয়া লইয়া বাপার চোখের জল রাখিতে পারিলেন না। নীরু জিজ্ঞাসা করিল, তারা কি আর আসতে দেবেন না বাবা? রামসুন্দর বলিলেন, কেন আসতে দেবেন না মা? আমি তোমাকে নিয়ে আসব। রামসুন্দর প্রায় মেয়েকে দেখিতে যান, কিন্তু বেয়াই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নাই। চাকর বাকরগুলো পর্যন্ত তাহাকে নিচু নজরে দেখে। অন্তপুরের বাহিরে একটা স্বতন্ত্র ঘরে 5 মিনিটের জন্য কোনোদিন বা মেয়েকে দেখিতে পান, কোনোদিন বা দেখিতে পান না। কুটুম্বগৃহে এমন করিয়া অপমান তো সহা যায় না। রামসুন্দর স্থির করিলেন, যেমন করিয়া হোক টাকাটা শোধ করিয়া দিতে হইবে। কিন্তু যে ঋণ ভার কাঁধে চাপিয়াছে, তাহারই ভার সামলানো দুঃসাধ্য। খরচপত্রের অত্যন্ত টানাটানি পড়িয়াছে,
এবং পাওনাদারের দৃষ্টিপথ এড়াইবার জন্য সর্বদাই নানারূপে হীনকৌশল অবলম্বন করিতে হইতেছে। এদিকে শ্বশুরবাড়ি উঠিতে বসিতে মেয়েকে খোঁটা লাগাইতেছে। পিতৃগৃহের নিন্দা শুনিয়া ঘরে দ্বার দিয়া অশ্রু বিসর্জন তাহার নিত্যক্রিয়ার মধ্য দাঁড়াইয়াছে। বিশেষত শাশুড়ির আক্রোশে আর কিছুই মেটে না। যদি কেহ বলে, আহ কি শ্রী, বউয়ের মুখখানি দেখিলে চোখ জুড়াইয়া যায়। শাশুড়ি ঝংকার দিয়া উঠিয়া বলে, শ্রী তো ভারী, যেমন ঘরের তেমনি শ্রী। এমনকি বউয়ের খাওয়া পড়ারও যত্ন হয় না। যদি কোনো দায়াপরতন্ত্র প্রতিবেশিনী কোনো ত্রুটির উল্লেখ করে, শাশুড়ি বলে, ওই ঢের হয়েছে। অর্থাৎ বাপ যদি পুরো দাম দিত তো মেয়ে পুরো যত্ন পাইত। সকলেই এমন ভাব দেখায় যেন বধূর এখানে কোনো অধিকার নাই, ফাঁকি দিয়া প্রবেশ করিয়াছে। বোধ হয় কন্যার এই সকল আদর এবং অপমানের কথা বাপের কানে গিয়া থাকিবে। তাই রামসুন্দর অবশেষে বসতবাড়ি বিক্রয়ের চেষ্টা করিতে লাগিলেন। কিন্তু ছেলেদের যে গৃহহীন করিতে বসিয়াছেন সে কথা তাহার নিকট হইতে গোপনে রাখিলেন। স্থির করিয়াছিলেন বাড়ি বিক্রয় করিয়া সেই বাড়ির ভাড়া লইয়া বাস করিবেন। এমন কৌশলে চলিবেন যে তাহার মৃত্যুর পূর্বে এ কথা ছেলেরা জানিতে পারিবে না। কিন্তু ছেলেরা জানিতে পারিল, সকলে আসিয়া কাঁদিয়া পড়িল। বিশেষত বড় তিনটি ছেলে বিবাহিত এবং তাহাদের কাহারও বা সন্তান আছে। তাহাদের আপত্তি অত্যন্ত গুরুতর হইয়া দাঁড়াইল। বাড়ি বিক্রয়ে স্থগিত হইল। তখন রামসুন্দর নানা স্থান হইতে বিস্তর সুদে অল্প অল্প করিয়া টাকার ধার করিতে লাগিলেন। এমন হইল যে সংসারের খরচ আর চলে না। নিরু বাপের মুখ দেখিয়া সব বুঝিতে পারিল। বৃদ্ধের পক্ষকে সে শুষ্ক মুখে এবং সদাসংকুচিতভাবে দৈন্য এমন দুশ্চিন্তা প্রকাশ হইয়া পড়িল। মেয়ের কাছে যখন বাপ অপরাধী, তখন সে অপরাধের অনুতাপ কি করে আর গোপন রাখা যায়। রামসুন্দর যখন বেয়াই বাড়ির অনুমতিক্রমে ক্ষণকালের জন্য কন্যার সাক্ষাৎ লাভ করিতেন, তখন বাপের বুক যেন কেমন করিয়া ফাটিত। তাহার হাসি দেখিলে টের পাওয়া যাইত। সেই ব্যথিত পিতৃ হৃদয়কে সান্ত্বনা দিবার উদ্দেশ্যে দিন কতক বাপের বাড়ি যাইবার জন্য নিরু অত্যন্ত অধীর হইয়া উঠিয়াছে। বাপের মেলান মুখ দেখিয়া সে আর দূরে থাকিতে পারে না। একদিন রামসুন্দরকে কহিল, বাবা, আমাকে একবার বাড়ি লইয়া যাও। রামসুন্দর কহিলেন, আচ্ছা। কিন্তু তাহার কোনো জোর নাই। নিজের কন্যার উপরে পিতার যে স্বাভাবিক অধিকার আছে তাহা যেন পণের টাকার পরিবর্তে বন্ধক রাখিতে হইয়াছে। এমনকি কন্যার দর্শন সেও অতি সংকোচে ভিক্ষা চাহিতে হয় এবং সময় বিশেষে নিরাশ হইলে দ্বিতীয় কথাটি কহিবার মুখ থাকে না। কিন্তু মেয়ে আপনি বাড়িতে আসিতে চাহিলে বাপ তাকে না আনিয়া কেমন করিয়া থাকে। তাই বেআইয়ের নিকট সে সম্বন্ধ দরখাস্ত পেশ করিয়া পূর্বে রামসুন্দরের কত দীনতা, কত অপমান, কত ক্ষতি স্বীকার করিয়া যে 3,000 টাকা সংগ্রহ করিয়াছিলেন সে ইতিহাস গোপন থাকাই ভালো। নোট কখানি রুমালে জড়াইয়া চাদরে বাঁধিয়া রামসুন্দর বেআইয়ের নিকট গিয়া বসিলেন। প্রথমে হাস্যমুখে পাড়ার খবর পারিলেন। হরেকৃষ্ণর বাড়িতে একটা মস্ত চুরি হইয়া গিয়াছে। তাহার আদ্যপান্ত বিবরণ বলিলেন। নবীন মাধব ও রাধা মাধব দুই ভাইয়ের তুলনা করিয়া বিদ্যাবুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি এবং নবীন মাধবের নিন্দা করিলেন। শহরে একটা নূতন ব্যামো আসিয়াছে, সে সম্বন্ধে অনেক আজগুবি আলোচনা করিলেন। অবশেষে হুকাটি নামাইয়া রাখিয়া কথায় কথায় বলিলেন, হা বেয়াই, সেই টাকাটা বাকি আছে বটে, রোজই মনে করি। যাচ্ছি অমনি হাতে করে কিছু নিয়ে যাই, কিন্তু সময়কালে মনে থাকে না। আরে ভাই, বুড়ো হয়ে পড়েছি। এমনি এক দীর্ঘ ভূমিকা করিয়া পঞ্জরের 3খানি অস্থির মতো সেই 3খানি নোট যেন অতি সহজে অতি অবহেলায় বাহির করিলেন। সবেমাত্র 3,000 টাকার নোট দেখিয়া রায়বাহাদুর অট্টহাস্য করিয়া উঠিলেন। বলিলেন, থাক বেয়াই, ওতে আমার কাজ নেই। একটা প্রচলিত বাংলা প্রবাদে উল্লেখ করিয়া বলিলেন, সামান্য কারণে হাত দুর্গন্ধ করিতে তিনি চান না। এই ঘটনার পরে মেয়েকে বাড়ি আনিবার প্রস্তাব কাহারও মুখে আসে না। কেবল রামসুন্দর ভাবিলেন,
সে সকল কটুনিম্বতার সংকোচ আমাকে আর শোভা পায় না। মর্মাহতভাবে অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া অবশেষে মৃদুস্বরে কথাটি পারিলেন। রায়বাহাদুর কারণমাত্র উল্লেখ করিয়া বলিলেন, সে এখন হচ্ছে না। এই বলিয়া কর্মোপলক্ষে স্থানান্তর করিয়া চলিয়া গেলেন। রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখাইয়া কম্পিত হস্তে কয়েকখানি নোট চাদরে প্রান্তে বাঁধিয়া বাড়ি ফিরিয়া গেলেন। মনে মনে প্রতিজ্ঞা করিলেন, যতদিন না সমস্ত টাকা শোধ করিয়া দিয়া অসংকোচ কন্যার উপরে দাবি করিতে পারিবেন, ততদিন আর বেয়াই বাড়ি যাইবেন না। বহুদিন গেল। নিরুপমা লোকের উপর লোক পাঠায়, কিন্তু বাপের দেখা পায় না। অবশেষে অভিমান করিয়া লোক পাঠানো বন্ধ করিল। তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগিল, কিন্তু তবুও গেল না। আশ্বিন মাস আসিল। রামসুন্দর বলিলেন, এবার পূজার সময় মাকে ঘরে আনিবই, নইলে আমি। খুব একটা শক্ত রকম শপথ করিলেন। পঞ্চমী কি ষষ্ঠীর দিনে আবার চাদরের প্রান্তে গুটি কতক নোট বাঁধিয়া রামসুন্দর যাত্রার উদ্যত করিলেন। 5 বৎসরের এক নাতি আসিয়া বলিল, দাদা, আমার জন্য কি গাড়ি কিনতে যাচ্ছিস? বহুদিন হইতে তাহার ঠেলা গাড়িতে চড়িয়া হাওয়া খাইবার শখ হইয়াছে। 6 বৎসরের এক নাতনি আসিয়া সধরণে কহিল, পূজার নিমন্ত্রণে যাইবার মতন তাহার একখানিও ভালো কাপড় নাই। রামসুন্দর তাহা জানিতেন এবং সে সম্বন্ধে তামাক খাইতে খাইতে বৃদ্ধ অনেক চিন্তা করিয়াছেন। রায়বাহাদুরের বাড়ি যখন পূজার নিমন্ত্রণ হইবে, তখন তাহার পুত্রগণকে অতি যৎসামান্য অলঙ্কারে অনুগ্রহপাত্র দরিদ্রের মতো যাইতে হইবে। এ কথা স্মরণ করিয়া তিনি অনেক দীর্ঘশ্বাস ফেলিয়াছেন, কিন্তু তাহাতে তাহার ললাটের বার্ধক্যরেখা গভীরতম অঙ্কিত হওয়া ছাড়া আর কোনো ফল নাই। দৈন্যপীড়িত গৃহে ক্রন্দন ধ্বনি কানে লইয়া বৃদ্ধ তাহার বেয়াই বাড়ি প্রবেশ করিলেন। আজ তাহার সে সংকোচ ভাব নাই। দ্বাররক্ষী এবং ভৃত্যদের মুখের প্রতি সে চকিত সলজ্জ দৃষ্টিপাত দূর হইয়া গিয়াছে। সে আপনার গৃহে প্রবেশ করিলেন। শুনিলেন রায়বাহাদুর ঘরে নাই। কিছুক্ষণ অপেক্ষা করিতে হইবে। মনে উচ্ছ্বাস সংবরণ করিতে না পারিয়া রামসুন্দর কন্যার সহিত সাক্ষাৎ করিলেন। আনন্দে 2 চোখ দিয়া জল পড়িতে লাগিল। বাপও কাঁদে, মেয়েও কাঁদে। 2 জনে কেহ আর কথা কহিতে পারেন না। এমন করিয়া কিছুক্ষণ গেল। তারপর রামসুন্দর কহিলেন, এবার তোকে নিয়ে যাচ্ছি মা, আর কোনো গোল নাই। এমন সময় রামসুন্দরের জ্যেষ্ঠ পুত্র হরমোহন তার 2টি ছোট ছেলে সঙ্গে লইয়া সহসা ঘরে প্রবেশ করিলেন। পিতাকে বলিলেন, বাবা, আমাদের তবে এবার পথে ভাসালে। রামসুন্দর সহসা অগ্নিমূর্তি হইয়া বলিলেন, তোদের জন্য কি আমি নরকগামী হব? আমাকে তোরা সত্য পালন করতে দিবি নে? রামসুন্দর বাড়ি বিক্রয় করিয়া বসিয়া আছেন। ছেলেরা কিছুতে না জানিতে পায় তাহার অনেক ব্যবস্থা করিয়াছিলেন, কিন্তু তবুও তাহা জানিয়াছে দেখিয়া তাহাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট এবং বিরক্ত হইয়া উঠিলেন। তাহার নাতি তাহার 2 হাঁটু সবলে জড়াইয়া ধরিয়া মুখে তুলিয়া কহিল, দাদু, আমাকে গাড়িয়া কিনিয়া দিলে না? নতশির রামসুন্দরের কাছে বালক কোনো উত্তর না পাইয়া নীরুর কাছে গিয়া বলিল, পিসিমা আমাকে একখানা গাড়ি কিনে দেবে? নিরুপমা সমস্ত ব্যাপার বুঝিতে পারিয়া কহিল, বাবা, তুমি যদি আর 1 পয়সা আমার শ্বশুরকে দাও, তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না। এই তোমার গায়ে ছুঁয়ে বললুম। রামসুন্দর কহিল, ছি মা, অমন কথা বলতে নেই। আর এ টাকাটা যদি আমি না দিতে পারি, তাহলে তোর বাপের অপমান আর তোর অপমান। নীরু কহিল, টাকা যদি দাও তবেই অপমান। তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি কেবল একটা টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম। না বাবা, এ টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না। তাছাড়া আমার স্বামী তো এ টাকা চায় না। রামসুন্দর কহিলেন, তাহলে তোমাকে যেতে দেবে না মা? নিরুপমা কহিল, না দেয় তো কি করবে বলো? তুমিও আর নিয়ে যেতে চেও না। রামসুন্দর কম্পিত হস্তে নোট বাঁধা চাদরটি কাঁধে তুলিয়া আবার চোরের মতো সকলের দৃষ্টি এড়াইয়া বাড়ি ফিরিয়া গেলেন।
কিন্তু রামসুন্দর এই যে টাকা আনিয়াছিলেন এবং কন্যার নিষেধে সে টাকা না দিয়েই চলিয়া গিয়াছেন, সে কথা গোপন রহিল না। কোনো স্বভাব কৌতূহলী দ্বারলগ্ন কর্ণদাসী নীরুর শাশুড়িকে এই খবর দিল। শুনিয়া তাহার আর আক্রোশের সীমানা রহিল না। নিরুপমার পক্ষে তাহার শ্বশুরবাড়ির সরসজ্জা হইয়া উঠিল। এদিকে তাহার স্বামী বিবাহের অল্পদিন পরেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া দেশান্তরে চলিয়া গিয়াছেন এবং পাছে সসর্গ দোষের হীনতা শিক্ষা হয়। এই ওজরের সম্প্রতি বাপের বাড়ি আত্মীয়দের সঙ্গে সহিত নীরুর সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হইয়াছে। এই সময়ে নীরুর একটা গুরুতর পীড়া হইল, কিন্তু সেজন্য তাহার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না। শরীরের প্রতি অত্যন্ত অবহেলা করিত। কার্তিক মাসের হিমের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা, শীতের সময় গায়ে কাপড় নাই, আহারের নিয়ম নাই। দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনিতে ভুলিয়া যাইত, তখন যে তাহাদের একবার মুখ খুলিয়া স্মরণ করাইয়া দেওয়া, তাহাও সে করিত না। সে যে পরের দাসদাসী এবং কর্তা গৃহিণীদের অনুগ্রহের উপর নির্ভর করিয়া বাস করিতেছে, এই সংস্কার তাহার মনে বদ্ধমূল হইতেছিল। কিন্তু এরূপ ভাবাটাও শাশুড়ি সহ্য হইত না। যদি আহারের প্রতি বধূর কোনো অবহেলা দেখিতেন, তবে শাশুড়ি বলিতেন, নবাবের বাড়ির মেয়ে কিনা গরিবের ঘরের অন্ন মুখে রোচে না। কখনো বা বলিতেন, দেখো না একবার সিঁড়ি হচ্ছে, দেখো না, দিনে দিনে যেন পোড়াকাঠ হয়ে যাচ্ছে। রোগ যখন গুরুতর হইয়া উঠিল, তখন শাশুড়ি বলিল, ওর সমস্ত ন্যাকামি। অবশেষে একদিন নীরু সবিনয়ে শাশুড়িকে বলিল, বাবাকে আর আমার ভাইদের একবার দেখব মা। শাশুড়ি বলিলেন, কেবল বাপের বাড়ি যাইবার ছল। কেহ বলিলে বিশ্বাস করিবে না। যেদিন সন্ধ্যার সময় নীরুর শ্বাস উপস্থিত হইল, সেই দিন প্রথম ডাক্তার দেখিল এবং সেই দিন ডাক্তারের দেখা শেষ হইল। বাড়ির বড় বউ মরিয়াছে। খুব ধুম করিয়া অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হইল। প্রতিমা বিসর্জনের সমারোহের সম্বন্ধে জেলার মধ্যে রায়চৌধুরীর যেমন লোকবিখ্যাত প্রতিপত্তি আছে, বড় বউয়ের সৎকার সম্বন্ধে রায়বাহাদুরের তেমনি একটা খ্যাতি রটিয়া গেল। এমন চন্দন কাষ্ঠের চিতা এ মুলুকে কেহ কখনো দেখে নাই। এমন ঘটা করিয়া শ্রদ্ধাও কেবল রায়বাহাদুরের বাড়িতেই সম্ভব এবং শোনা যায়। ইহাতে তাহাদের কিঞ্চিত ঋণ হইয়াছিল। রামসুন্দরকে সান্ত্বনা দিবার সময় তাহার মেয়ের যে কিরূপ সমারোহে মৃত্যু হইয়াছে, সকলেই তাহার বহুল বর্ণনা করিল। এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসিল। আমি এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া লইয়াছি, অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাইবে। রায়বাহাদুরের মনীষী লিখিলেন, বাবা, তোমার জন্য আরেকটি মেয়ের সম্বন্ধ করিয়াছি, অতএব অবিলম্বে ছুটি লইয়া এখানে আসিবে। এবারে 20,000 টাকা পণ এবং হাতে হাতে আদায়। শেষ হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দেনা পাওনা গল্পটি। খুব শীঘ্রই ফিরে আসবো আমি আপনাদের কাছে আরও একটি গল্প নিয়ে। এই গল্পটি কেমন লেগেছে আপনাদের লিখে জানাতে ভুলবেন না। সঙ্গে একান্ত অনুরোধ, ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় তবে, ধন্যবাদ।